পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ভূগোল বিষয়ের আজকে আলোচিত অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা, এই অধ্যায়টি নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে শুরু করব। প্রথমে যেটা বলা হয়েছে এই অধ্যায়ের মধ্যে, মহাবিশ্ব বা ইউনিভার্স বলতে কি বোঝানো হয়। তোমরা যদি সন্ধ্যাবেলার দিকে খোলা জায়গা আকাশের দিকে তাকিয়ে থাকো তাহলে দেখতে পাবে আকাশে অসংখ্য তারা ঝিকমিক করছে। তাদের দেখে যেন মনে হচ্ছে একটা কালো চাদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করে দেওয়া আছে, আর সেগুলো দিয়ে সেই ঝিকমিক করছে অসংখ্য আলোর বিন্দু। আবার দিনের বেলায় সূর্য, তার যে রূপ, আর রাতের আকাশের চাঁদ সহ অসংখ্য যে আলোক বিন্দুগুলোকে দেখতে পাওয়া যায় সেগুলোকেই এক কথায় বলা হয়ে থাকে জ্যোতিষ্ক। এই কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতিকে নিয়েই রয়েছে এই অসীম শূন্যস্থান যাকে বলা হয় স্পেস। আর এই সমস্ত কিছুকে নিয়ে এক কথায় বলা হয়ে থাকে মহাবিশ্ব বা ইউনিভার্স। এখানে বলা হয়েছে জ্যোতির্বিজ্ঞান বলতে ঠিক কি বোঝানো হয়। আমরা এখন যেমন তারা ভরা রাতের আকাশকে পর্যবেক্ষণ করি, আজ থেকে হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা ইত্যাদি পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানার চেষ্টা করত। আর বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই ধরনের চর্চার বিষয়গুলোকেই বলা হতো জ্যোতির্বিজ্ঞান। তাহলে এই মহাবিশ্ব বা ইউনিভার্স বলতে কি বোঝানো হয় সে কথার উত্তরে বলা যায়, মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে এই মহাবিশ্ব বা ইউনিভার্স সৃষ্টির কথা ভেবে এসেছে। অর্থাৎ মহাবিশ্বের এই সৃষ্টি নিয়ে অনেক ধরনের মতভেদ বা মতপার্থক্য লক্ষ্য করা যায়। এরকমই এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থই একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল বলে মনে করা হয়। প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়েছিল। প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি তার ফলে ছড়িয়ে পড়েছিল। সেই সঙ্গে প্রচুর ধূলিকণা এবং গ্যাসের মহাজাগতিক মেঘের সৃষ্টি হয়েছিল। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয়েছিল অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এবং উল্কা প্রভৃতি বস্তুগুলি। এই মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে এবং তা ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই সীমাহীন মহাবিশ্ব অর্থাৎ যে মহাবিশ্বের কোনো সীমা নেই, তা ঠিক কতদূর বিস্তৃত তা আমাদের মানুষের কল্পনার বাইরে। অর্থাৎ আমরা পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে আজ পর্যন্ত খুব অল্পই জানতে পেরেছি। এরপরে বলা হচ্ছে নীহারিকা কি। যখন থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে অর্থাৎ সেই সময় থেকে যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়েছিল তাকেই বলা হয়ে থাকে নীহারিকা বা নেবুলা। এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রগুলির জন্ম হয়েছিল। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে এই গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করেছিল, আর তাদের মধ্যে মধ্যে তৈরি হয়েছিল শূন্যস্থান। এই জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রচণ্ড এক বড় আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দিয়েছিল। ছায়াপথ সম্বন্ধে বলা যায়, মহাকাশের লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এই এক একটি গ্যালাক্সি বা ছায়াপথ তৈরি হয়েছিল।
সূর্য, পৃথিবী এবং অন্যান্য অনেক গ্রহ এরকমই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে নামে পরিচিত এই একটা ছায়াপথে এগুলো অবস্থান করছে। ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকমের আকৃতির হয়ে থাকে। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট এই পেঁচানো ছায়াপথ। খালি চোখে যদি রাতের আকাশে যত তারা দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু সবই এই আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত তারা। নক্ষত্রের সম্বন্ধে বলা হয়েছে এই আকাশ ভরা তারাগুলোকে যে আমরা দেখতে পাই সেগুলো ছোট বড় নীলচে হলুদ সাদা কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা অবস্থায় তাদেরকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ তাদেরকে দূর থেকে দেখে মনে হয় তারা কতই না বিচিত্র। এই তারা বা নক্ষত্র বা স্টার একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো এবং উত্তাপ রয়েছে। এই তারার রঙের সম্পর্কে বলা যায় কোন তারা কতটা উত্তপ্ত, কতটা উষ্ণ তা তাদের রং দেখে বুঝতে পারা যায়। ছোট লাল তারাগুলির উষ্ণতা হয় সব থেকে কম। আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি। মাঝারি হলুদ তারাগুলির উষ্ণতা হয় আরেকটু বেশি। বিরাট নীল তারার উষ্ণতা হয় প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল। আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই হয় সব থেকে বেশি। খালি চোখে আমরা এই সাদা তারাগুলোকেই দেখে থাকি। তবে এই তারারা রয়েছে আমাদের থেকে অনেক আলোকবর্ষ দূরে। তারারা কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করার ফলে সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা হচ্ছে এই প্রক্সিমা সেন্টাউরি, যার দূরত্ব প্রায় 41 লক্ষ কোটি কিলোমিটার। সে তুলনায় সূর্য অনেক কাছে আছে। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাত্র প্রায় 15 কোটি কিমি। তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখতে লাগে। তবে এই সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তাকেই বলা হয়ে থাকে 1 আলোকবর্ষ বা লাইট ইয়ার। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করে থাকেন। এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে প্রায় 4.2 আলোকবর্ষ। এছাড়াও আমরা এই মহাকাশে বা মহাবিশ্বে যেগুলো দেখতে পাই তার মধ্যে রয়েছে নক্ষত্রমণ্ডল। কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন রকমের আকার আকৃতি তৈরি হয়। এইরকমই এক একটা তারার ঝাঁককেই বলা হয়ে থাকে নক্ষত্রমণ্ডল বা কনস্টেলেশন। এই সম্পর্কে কত রূপকথা, কত রকমের কল্পকাহিনী মানুষ ভাবে। উত্তর আকাশে 7টি এরকমই উজ্জ্বল তারা যাকে আমরা একসঙ্গে বলে থাকি সপ্তর্ষি মণ্ডল। আবার আকাশের অন্যদিকে আছে ইংরেজি অক্ষর এম, যার মতো দেখতে ক্যাসিওপিয়া, ক্রুশ চিহ্নের মতো দেখতে বকমণ্ডল এবং অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে কল্পনা করা হয়েছে পুরাকাহিনীর এক সাহসী শিকারী রূপে। তবে দিনের বেলা এই তারাগুলিকে দেখতে পাওয়া যায় না, তার কারণ হলো যদি তোমরা এক টুকরো কালো কাগজের মধ্যে পেন দিয়ে গেঁথে কয়েকটা ফুটো করো এবং কাগজটাকে টর্চের মুখে আটকে দাও এবং অন্ধকার ঘরের দেয়ালে টর্চের আলো ফেলে দেখতে পারো, তাহলে দেখবে আলোর বিন্দুগুলো তারার মতোই দেখাবে। এই অবস্থায় ঘরের আলোকে জ্বেলে দিলে কিন্তু তোমরা দেখবে তারার আলোগুলো উধাও হয়ে গেছে। আর এই তারাগুলো যে রাতের আকাশে তাকালে পরে মিটমিট করতে দেখা যায়, তার কারণ হলো আমাদের এই পৃথিবীর চারিদিকে রয়েছে বায়ুমণ্ডল। পৃথিবীর থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তরগুলি পেরিয়ে আসে তখন তারা কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখতে লাগে। তাই এই তারাগুলোকে দেখে মনে হয় তারা যেন মিটমিট করছে। আজকে আমি তোমাদের এই আকাশ ভরা সূর্য তারা থেকে এই অংশগুলো আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি অংশগুলো আমি পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।